গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি প্রতিদিনের মতন আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। আজ শুক্রবার আর এখন ঘড়িতে বাজে ওই সকাল 8টা নাগাদ। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। জানেন তো আজকে ঘুম থেকে উঠতে না অনেকটাই দেরি হয়ে গেছে। এই কয়েকটা দিন না তাতার না একদমই রাতে ঘুমাতে চাইছে না, আর ঘুমাতে ঘুমাতে অনেকটা রাত করে ফেলছে। তো সেই কারণে আমারও কিন্তু ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। আজকে তো তাতান ঘুমিয়েছে ওই ভোর 4:30 নাগাদ। তো তারপরে না আমি যখন ঘুমিয়েছি একদমই বলতে পারবো না ঘড়িতে কটা বাজে। কিন্তু এইভাবে না প্রত্যেকটা রাত জাগাতে শরীরের অনেকটা দুর্বলতা হয়ে গেছে। মানে ঘুমালে আর ঠিকঠাক বলতে পারছি না কটা বাজে, আর ইচ্ছেও করে না ঘুম থেকে উঠতে। আমি যেহেতু দুপুরবেলা ঘুমাই না, ওই একটা বেলায় ঘুমাই, মানে শুধু রাত্রেবেলা। তো সেই জন্য বোঝা যায় না যে সকাল কখন হচ্ছে। আর ঘুমালে জানেন তো মনে হয় তো এই তো ঘুমালাম, আবার ঠিক ভোর হয়ে গেল। এই জিনিসটা কিন্তু আমার এই কয়েকটা দিন ধরে হচ্ছে। দিকে আজকে আমি আর তাতান একসাথে ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে উঠে ওই স্নান করে ঘরে চলে এসেছি। ঘরে এসে সিঁদুরটা ঠেকিয়ে দিয়েছি। আর যেহেতু ঘুম থেকে তাতান উঠে গেছে, তো সেই জন্য আগে কিন্তু বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর ওই যে দেখুন তাতান কিন্তু ওয়ার্কারে বসে রয়েছে। যেহেতু ওকে ওয়ার্কারে বসিয়ে না কাজবাজগুলো করতে আমার বেশ সুবিধে হয় আর নিশ্চিন্তে থাকা যায়। আর খাটের উপরে তো এখন একদমই বসানো যাচ্ছে না। খাটের উপরে বসালেই কিন্তু ও কী করছে, হামুড় কেটে কেটে একদম সামনে চলে আসে। হয়তো লেগেই আছে, যদি সামনে চলে আসে তাহলে তো পড়ে যাওয়ার ভয়টা থাকে। তো সেই জন্য ওয়ার্কারে কিন্তু বসিয়ে রাখি। এইদিকে বিছানাটা গুছিয়েও জানলাটা খুলে দিয়েছি। তারপরে আমি গীতাটা পরে একেবারে কিন্তু জামা কাপড়গুলোকে নিয়ে ওপরে চলে এসেছি। আর আজকে জানেন তো মাথায় একটুখানি শ্যাম্পু করেছি। ওই যে বললাম শরীরটা না ঘুম থেকে উঠে একদমই ইচ্ছে করে না কোনো কাজবাজ করতে। তো তার জন্য আজকে একদম মাথায় শ্যাম্পু দিয়ে বেশ ভালোভাবে স্নান করেছি। আর স্নান করে একটুখানি মানে ফ্রেশনেস যেটা আসে সেটা কিন্তু নিজের মধ্যে এনেছি। দিকে জামা কাপড়গুলো মিলে আর তুলসী তলায় জল দিয়ে কিন্তু নিচে চলে এসেছি নিচের কাজবাজগুলো শুরু করতে। এসেই মা বলল ফ্রিজ থেকে মাছটা বের করে ভিজিয়ে রাখো, তাহলে রান্নার সময় তো বরফ ছাড়বে না, তখন রান্না করাও কিন্তু যাবে না। আর এদিকে আজকে সকালের খাবারে না ওই আগের দিনের ভাত ছিল, সেটা আর একটুখানি আলু ভেজে নিলাম, তাহলেই কিন্তু সবার সকালের খাবার দাবার হয়ে যাবে। আর আজ জানেন তো মা বাঁধাকপির বড়া করবে, এই কারণে মা বাঁধাকপিটা কেটেছিল। আর কাটার পরে মা বলল তিশা একটু তুমি বাঁধাকপিটা ধুয়ে দাও, ধুয়ে কিন্তু রান্নাঘরে রেখে আসো। এদিকে বাঁধাকপিটা ধোয়া হয়ে গেছে। আর তারপরে দেখছি যেহেতু সকালবেলা খাবো, তো দেখছি বোতলে একটা বোতলেও কিন্তু জল নেই। তো সেই কারণে অ্যাকোয়াগার্ডটা ছেড়ে কী করলাম, প্রত্যেকটা বোতলে জলগুলো ভরে নিলাম। আর জানেন তো ওই অ্যাকোয়াগার্ডের সামনে দিয়ে যদি জলটা ভরা হয় না অনেকটা সময় লেগে যায়। তাই কিছুক্ষণ আগের থেকেই জলটা আমরা সঞ্চয় করে রাখি, তারপরে কিন্তু ওই বোতলগুলোতে ভরে নিই। এদিকে সমস্ত বোতল আমার ভরা হয়ে গেছে। তারপরে টেবিলে এনে সুন্দর করে কিন্তু সাজিয়ে রেখে দিচ্ছি। আর এই টেবিলে কিন্তু বোতলগুলো যতক্ষণ না সাজানো হয় না টেবিলটা না কীরকম মনে হয় ফাঁকা ফাঁকা লাগে। তো সেই জন্য টেবিলের বোতলগুলো কিন্তু একটু সকাল সকালই প্রত্যেকটা দিন চেষ্টা করি সাজিয়ে রাখার। এদিকে আমাদের সকালের খাওয়া দাওয়ার কিন্তু হয়ে গেছে। ওই আলু ভাজা দিয়ে কিন্তু সবার খাওয়া হয়ে গেছে। কে মা বলল আজকে সমস্ত রান্নাবান্না কিন্তু মাই করবে। তো সেই জন্য মা শুধু বললো আজকে মাছটা আমাকে শুধু তুমি ভেজে দাও। আর এই মাছগুলো না ভাজতে গিয়ে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে যায়। এই যে দেখুন মাছটা কি সুন্দর মাখিয়ে কিন্তু আমি ভাজতে নেব, তো তেলটাও দিয়েছিলাম। আর কড়াইটা জানেন তো এতটা গরম হয়েছে আমি বুঝতে পারিনি। দেখুন কড়াইয়ের সাইডে কিন্তু পুড়ে গেছে। আর ওই যে মাছগুলো যখনই ছেড়েছি না আমার হাতে কিন্তু তেল চলে এসেছিল প্রথম মাছটা ছাড়ার সাথে সাথে। আর হাতটা একটুখানি জায়গায় কিন্তু আমার পুড়ে গেছিলো। তো ওই কারণে আর এই মাছটা এতটা পরিমাণে ফাটছে, তো আমি তো আর বুঝতে পারিনি। তো আমি মাছটা ছেড়ে যথারীতি সামনে দাঁড়িয়েছিলাম।
আর দাঁড়িয়ে থাকতে থাকতে দেখছি মাছের তেলগুলো কিন্তু ফেটে ফেটে গায়ের দিকে ছেটাচ্ছে। জন্য আজকে যথারীতি অনেকটা ভয়ে ভয়ে কিন্তু মাছটা ভেজেছি। এদিকে আমার মাছ ভাজা হয়েও গেছে আর মা কিন্তু রান্নাঘরে চলে এসেছে রান্না করতে। তো তারপরে বেসিনটা না অনেকটা নোংরা হয়ে গেছে। তো বাবা বললো কি আজকে না তোমার যদি হাতে টাইম থাকে তাহলে একটুখানি বেসিনটা পরিষ্কার করে দিও, যেহেতু নোংরা হয়ে গেছে আর বেসিনটা না খুব একটা এখন আর ইউজ করা হচ্ছে না। তো বললো পরিষ্কার করে রেখে দাও, যেহেতু ইউজ হচ্ছেই না তো সেটা থাক, নোংরা থাকলে তো ঘরের মধ্যে দেখতে কীরকম লাগছে। তো সেই জন্য বেসিনটাকে না পরিষ্কার করে এই যে ছাদে চলে এসেছি। তখন বেলা বাজে ওই 12টা নাগাদ। তো ছাদে এসে সমস্ত জামা প্যান্টগুলো কিন্তু উঠিয়ে নিচ্ছি। আর জানেন তো এই যে জামা প্যান্টগুলো না আজকে ছাদ থেকে গুছিয়ে নিয়ে যাচ্ছি নিচে। আর যদি না গোছানো হয় না তাহলে কি হবে বলুন তো, এই যে জামা প্যান্টগুলো যাবে সেই সন্ধ্যের আগে কিন্তু গোছানোই হয় না। মানে অন্যান্য কাজের চাপটা এতটা পরিমাণে থাকে আর তারপরে তাতানকে নিয়েও তো থাকতে হয়। তো সেই জন্য আর সন্ধ্যের সময় যখন তাতান ঘুমায় সেই টাইমটা একমাত্র পায় জামা প্যান্টগুলো গোছানো। তো এই কারণে আজকে কি করলাম, একেবারে ছাদের থেকেই সমস্ত জামা প্যান্টগুলো কিন্তু আমি গুছিয়ে নিচে চলে এলাম। নিচে এসে সমস্ত ঘর দুয়ার কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি। যেহেতু দুপুর হয়ে গেছে আর আমাদের এই দুপুর টাইমে কিন্তু প্রত্যেকটা ঘর দুয়ার একেবারে ঝাড়টা দিয়ে সমস্ত কিন্তু ক্লিন করে রেখে দেওয়া হয়। তাহলে আর কি বলুন তো, খাওয়া দাওয়ার পরে যেহেতু একবার করে আমাদেরকে জামা প্যান্ট ছাড়তেই হয়, তারপরে আর উঠোন ঘর ছাড়তে কিন্তু একদমই ভালো লাগে না। তো সেই জন্য মা সবসময় বলে কি এই টাইমটাতে ঝাড় দিয়ে রেখো, তাহলে তার খুব একটা নোংরা হয় না আর বাচ্চার ঘর যেটুখানি নোংরা হয় সেটুখানি পরিষ্কার করে রাখাই যায়। তো এই যে আমার রুমটা কিন্তু পরিষ্কার করে এখন বাইরেটায় চলে এসেছি। আর বাইরেটা জানেন তো সোফাটা কতটা পরিমাণে নোংরা হয়েছে। আর দেখুন ওই যে মনা যেহেতু সোফার ওপরে খেলা করে তাই ওর কিন্তু পিলোগুলোর পেছনটাতে কিন্তু সমস্ত ওর খেলনা ছিল, মানে ওর টস থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে কিন্তু ও খেলা করে। তো ওইগুলো নিয়ে নিয়ে কিন্তু ওইখানে রেখে দেয়। আর এই যে আজকে গোছাতে গিয়ে দেখছি এত এত খেলনা কিন্তু বেরোচ্ছে। বাচ্চার ঘরে যে কোথায় কি কোন জিনিসটা থাকে খোঁজা না বড্ড মুশকিল হয়ে যায়। এদিকে আমার সোফাটাও কিন্তু গোছানো হয়ে গেছে। সোফাটা গোছানোর পরে কিন্তু আজকে সিঁড়িগুলো ঝাড় দিয়ে নেবো। সিঁড়িগুলো সাইডে সাইডে না দেখছি নোংরা জমে রয়েছে। ওই আগের সপ্তাহে দিদি কিন্তু ঝাড় দিয়েছিল। তো আজকে ভাবলাম যেহেতু নোংরাটা হয়ে রয়েছে তাহলে কি করি প্রত্যেকটা সিঁড়ি কিন্তু ঝাড় দিয়ে নিই। আর জানেন তো ওপর থেকে নিচ পর্যন্ত সিঁড়িগুলো ঝাড় দিতে না অনেকটাই কষ্ট হয়ে যায়, মানে বারবার করে সিঁড়িতে ওঠানামা করা হয় তো, আর সেই জন্য পায়ের কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়ে যায়। তো এই যে দেখুন সমস্ত ঘরদোর কিন্তু আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। তো তারপরে বাইরে কিছু জামা প্যান্ট ছিল সেগুলোকে নিয়ে এসেছি। আর সেগুলো যদি না আনা হয় না তাহলে বাইরেরটাও ঝাড় দিতে পারবো না, ধুলোগুলো কিন্তু ওই সমস্ত জামা প্যান্টের মধ্যে লেগে যাবে। আর একবার ধুলোগুলো যদি লেগে যায় তাহলে জামা প্যান্ট কাচা আর না কাচার মধ্যে কিন্তু কোনো রকম পার্থক্য থাকবেই না। এদিকে জামা প্যান্টগুলো সমস্ত ঘরে তুলে কিন্তু এরপরে আমি বাইরেরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এই যে একবার বাইরেরটা ঝাড় দিয়ে নিলে না আবার কি সেই কালকে ঝাড় দিলে কোনো অসুবিধা হয় না। এদিকে ঝাড়টা দিয়ে কিন্তু ঘরে চলে এসেছি। আর ঘরে এসে দেখছি মায়েরও কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। আর জানেন তো মা এতটা তাড়াতাড়ি রান্না বান্না করে, মানে আমি না বারবার করে ভাবি এত তাড়াতাড়ি কিভাবে রান্না বান্না করে। দেখুন আমি এই কটা কাজ করতে করতে কিন্তু মায়ের এদিকে 3 রকমের রান্না কমপ্লিট হয়ে গেছে। তাই মাকে মাঝে মাঝে জিজ্ঞেস করি তুমি এত তাড়াতাড়ি কাজবাজ করো কিভাবে। এদিকে বাসন টাসন ধুয়ে কিন্তু আমি ঘরে চলে এসেছি। ওই যে জামা প্যান্টগুলো ছাদ থেকে নিয়ে এসেছিলাম সেগুলোকে কি করছি ঘরে কিন্তু রেখে দিচ্ছি, যেখানে জিনিস সেখানে রেখে দিচ্ছি। আমাদের ঘরে জিনিসগুলো আমি নিয়ে এসেছি আর দিদির ঘরের কিন্তু জিনিসগুলো রেখে এসেছি। এদিকে সমস্ত জামা প্যান্ট নাইটিগুলো কিন্তু আমি আলনাতে রেখেছি। আর ডেলি যে সমস্ত কুর্তিগুলো পরি না সেগুলো কি করেছি আলমারিতে উঠিয়ে রেখেছি। প্রিন্ট করা ব্লাউজটা একদিন ওই আধ ঘন্টার মতন একটুখানি প্রিন্ট করে রাখা হয়ে গেছে, আর না প্রিন্ট করার সময়ই পাচ্ছি না। গিয়ে সন্ধে হয়ে গেছে আর সন্ধ্যের সময় জানলাগুলো কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। আর বন্ধ করার পরে যেহেতু একটু সন্ধে সন্ধে হয়ে গেছে মা বললো সন্ধেটা আজকে তুমি নিচেরটা দিয়ে দাও। এই যে দেখুন সন্ধেটা দিয়ে দিচ্ছি। আর তাতান যেহেতু ঘুমাচ্ছিল একবার না আমি উল্টে দেখলাম যে ও উলুর আওয়াজে সন্ধ্যের সময় ঘুমটা ভেঙে যাচ্ছে নাকি। এদিকে সন্ধে দেওয়ার পরে মা বলছে আজকে টিফিনে কিছু খাবে। তো সবাই মিলে ঠিক করলাম তাহলে চলো আজকে বাড়িতেই চাউমিন বানানো যাক। তো সেই
জন্যই বাড়িতেই কিন্তু চাউমিন বানিয়ে নিচ্ছি। আর আজকে না চাউমিনের সাথে সেরকম কিছু দেব না, ওই শুধু একটুখানি বাদাম ছিল, বাদামটা ভেজেই দিয়ে দেবো। তারপরে আবার রাতের রান্না আছে আজকে, তো সেই জন্য মা বললো হালকার ওপরে চাউমিন করো, বেশি তো বাড়িতে লোকজন নেই, আমরাই তো 3 জন খাবো। তো এই কারণে দেখুন একটুখানি পেঁয়াজ আর লঙ্কার কেটে নিয়েছি, আর একটুখানি কিন্তু আদাও পুরোপুরি গ্রেট করে দিয়ে দিয়েছি। একটুখানি ভাজা হয়ে গেলে ওই ভাজা যে বাদামগুলো রেখেছিলাম দিয়ে দিলাম। আর আগের থেকেই না চাউমিনটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, এই যে চাউমিনটাও কিন্তু এবারে দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করার পরে হলুদ নুনটা যখন একেবারে চাউমিনের গায়ে লেগে লেগে এসেছে, তারপরে কিন্তু আমি একটুখানি টমেটোর সসও দিয়ে দিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এইদিকে দেখুন আমাদের চাউমিনটাও কিন্তু রেডি হয়ে গেছে। আর না প্রত্যেকটা প্লেটে কিন্তু আমি বেড়ে নিচ্ছিলাম। এই যে আমাদের কিন্তু 4 জনের জন্য চাউমিন করে নিলাম। তো ততক্ষণে দেখছি বাবাও চলে এসেছিলো, তো সেই জন্য বাবার জন্য কিন্তু চাউমিনটা করে নিয়েছি। এইদিকে চাউমিন করতে করতে আমি কিন্তু ডিমগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। চাউমিন খাওয়ার পরে সমস্ত ডিমটা ছাড়িয়ে আলু কেটে কিন্তু তাতে রান্না করতেও শুরু করে দিয়েছি। তখন ওই 8টা নাগাদ যেহেতু বাজে, তো সেই জন্য এদিকে ডিমটাও ভেজে নিয়েছি। আর ডিমটা ভাজার পরে কিন্তু জিরা ফোড়ন, চিনি, এলাচ, তেজপাতা এই সমস্ত দিয়ে কিন্তু ফোড়নে দিয়ে হালকা করে পেঁয়াজটাকেও ভেজে নিয়েছি। আর পেঁয়াজ ভাজার পরে রসুন আর আলুটা দিয়ে দিয়েছি হালকা যাতে ভেজে যায়। এদিকে আলুটাকেও কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর আলুটা যতক্ষণে সিদ্ধ হচ্ছে তারপরে একটুখানি নুন দিয়ে কিন্তু ঢেকে রেখেছি। আঁচটা একটুখানি কমিয়ে দিয়েছি, যেহেতু রাত্রেবেলা তাতানকে রুটি খাওয়াবো, তো সেই জন্য আটাটা মেখে নিচ্ছি এই সময়। আর এখন আটাটা মেখে কিছুক্ষণ কিন্তু আমি রেখে দিই। রেখে দেওয়ার পরে আটাটা একটুখানি নরম হয়ে যায়, বেশ ভালো লাগে রুটিগুলো খেতে। এদিকে দেখুন টমেটো গ্রেট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিয়েছি। পরে হলুদ দিয়ে সমস্ত মশলা দিয়ে কিন্তু আলুটাকে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আমি কষিয়ে নিই, সেটা 2 বা 3 বার করেও কিন্তু আমার কষানো হয়ে যায়। এদিকে আলুটা কষানো হয়ে গেছে আর জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে কিন্তু ওই যে 4 জনের জন্য 4টে ডিম একেবারে কিন্তু দিয়ে দিয়েছি। এদিকে ডিমটাও হবে আর ওই সাইডে কিন্তু তাতানের জন্য আমার রুটিটাও হয়ে যাবে। আর রুটিটা এখন করে যদি না ভিজিয়ে রাখা হয় না, তাহলে তাতান না আর খেতে চায় না, একটু শক্ত শক্ত থেকে যায়। তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে কিন্তু আমি কিছুক্ষণ গরম জলে রুটিটা ভিজিয়ে রাখি। এদিকে আমার ডিমটাও হয়ে গেছে। আর ডিমটা হয়ে যাওয়ার পরে কিন্তু পরে রান্নাঘরটা পরিষ্কার করে নেব, যেহেতু কালকে আবার শনিবার নিরামিষের দিন, তো সেই জন্য একেবারেই কিন্তু এখনই গ্যাসটা আমি ভালো করে মুছে নিচ্ছি। চলুন কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক। একজন দিদি লিখেছে রান্নাগুলো খুব ভালো লাগলো, থ্যাংক ইউ দিদি ভাই। সঞ্জিতা লাইফস্টাইল লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা তোমার, থ্যাংক ইউ দিদি ভাই, এইভাবেই আমার পাশে থাকবেন। আরেকজন দিদি লিখেছে আপনার পরিবারের সদস্য হলাম, অনেক অনেক ভালোবাসা দিলাম, থ্যাংক ইউ দিদি ভাই, এইভাবে আমার পাশে থাকার জন্য আর আমাকে এতটা সাপোর্ট করার জন্য। তো চলুন আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর কমেন্ট করে যেও। আর কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু জানিয়ে যেও। আর কোন জায়গাটা ভিডিওর ভালো লাগলো এটা কিন্তু আমাকে জানিয়ে যাবেন।